করতে হয়, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় আসল অপরাধী। কিভাবে স্কাইপি হ্যাকিং হয় আমরা তো দেখাবো, তবে তার আগে যেতে হবে একটা বিরতিতে। তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে অপরাধীদের অপরাধ করার ধরন যেন গোপন থেকে আরো গোপনে চলে যাচ্ছে। চোখের পলকে অনলাইনে ছড়িয়ে পড়ছে স্পর্শকাতর তথ্য কিংবা ছবি। যে কয়টি চোখে পড়ছে কেবল সেগুলোর কথাই জানতে পারছি আমরা, আর এসবের শিকার হচ্ছেন প্রধানত মেয়েরা। এই হ্যাকারের ছদ্মনাম রুট কোড। হ্যাকার ফেসবুকে যে মেয়েটির সাথে চ্যাট করছে তার নাম আমিনা আলিম। হ্যাকার এবার একটি ছবি পাঠালো এবং বলল, এখানে তোমার একটা ছবি আছে, দেখো। আমিনা লিঙ্কটি ক্লিক করে ইনস্টল করে ফেললেন হ্যাকারের টুল। আসলে তিনি একটা ফাঁদে পা দিলেন। তিনি বুঝতে পারলেন না তার কম্পিউটার এখন হ্যাকারের দখলে চলে গেছে। আমিনা ফিরতি মেসেজ পাঠালেন, কই কিছু না তো। হ্যাকারের জবাব, না এমনি মজা করলাম। হ্যাকার তার মেইল খুলল, উদ্দেশ্য আমিনা আলিমের সব তথ্য নিয়ে আসা, অর্থাৎ আমিনা এখন যা করবেন সব তথ্য পেয়ে যাবে হ্যাকার। হ্যাকারের মেইলে তথ্য আসা শুরু হলো। এখন আমিনা আলিমের ফেসবুক দেখতে পাচ্ছে হ্যাকার রুট কোড। আমিনা আলিম তখনও আরো দুজনের সঙ্গে চ্যাট করছেন। হ্যাকারের মেইলে এবার আমিনা আলিমের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডও চলে আসলো। সে তার আইডি ও পাসওয়ার্ড কপি করে নিল, পেস্ট করলে ঢুকে পড়ল আমিনার ফেসবুকে। অনেক হ্যাকাররাই এই কাজটা করে থাকে যে বিভিন্ন রকম নান্দনিক পেজ বানায়, তার মধ্যে অ্যাডাল্ট সাইট থাকে বা বিভিন্ন রকম সাইট থাকে, যেগুলো দিয়ে বলা হয় যে আপনি এখানে ক্লিক করবেন, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনি অনেক কিছু দেখতে পারবেন। আর তারা প্রভাবিত হয়ে ওই লিঙ্কগুলোতে ক্লিক করে, আর ক্লিক করলে সাধারণত তাদের কুকি, তারপরে এই ধরনের আরও অনেক কিছু থেকে যায়। আর এসবের সাথে সাথে তাদের পাসওয়ার্ড, তারপরে তাদের ব্যক্তিগত অনেক ইনফরমেশনও সার্ভারে লগ হয়ে থাকে। তো ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে যে কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারে। শুধু ফেসবুক অ্যাকাউন্ট না, অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। এই হ্যাকারকে দেখুন, সে এবার একটা মেয়ের স্কাইপি হ্যাক করবে। আগে থেকে একটা মেয়ের পিসি কন্ট্রোল করে রেখেছিল এই হ্যাকার। এখন দুইটি মেয়ের কথোপকথনই শুনতে পাচ্ছে সে। বল, তোর কি অবস্থা? বয়ফ্রেন্ড ঠিক আছে? তোর কথা ভালো মতো বোঝা যাচ্ছে না, বেশি নড়াচড়া করিস না। এবার দেখুন হ্যাকার কিভাবে স্কাইপি হ্যাক করেছিল। হয়তো এভাবেই পিসি কন্ট্রোলের মাধ্যমে গত বছর হ্যাক হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি কথোপকথন। কন্ট্রোলে নেওয়ার জন্য অনেকে র্যাট ইউজ করে, অনেকে কিলোগার ইউজ করে। এটা হলো হ্যাকারদের বিভিন্ন ধরনের সফটওয়্যার। তো হবে কি, আপনি কিবোর্ডে যা যা টাইপ করতেছেন তা সব কিছুই হ্যাকারকে ইমেল দিয়ে পাঠিয়ে দিবে ওই সফটওয়্যারটা। আর এক্ষেত্রে একটা কাজ হতে পারে যে আপনি আর ল্যাপটপে ওয়েবক্যাম আছে, তো ওয়েবক্যাম অন করে আপনার নিজের ছবি তুলবে, ওই সফটওয়্যারটা তুলে হ্যাকারকে পাঠিয়ে দেবে, কিন্তু আপনি টেরও পাবেন। এবার একটা ভয়ঙ্কর নেটওয়ার্কের সঙ্গে পরিচিত হব। অপরাধ জগতের এই গোপন অনলাইন নেটওয়ার্কের নাম ডার্ক ওয়েব। এখানে বিভিন্ন অপরাধের চুক্তি হয়। বিশ্বের যে কোনো জায়গা থেকে মাদক ও স্বর্ণ চোরাচালান, এমনকি মানুষ খুনের অর্ডার দেওয়া নেওয়া হয় এখানে। এবার একটি সাইট দেখা যাক। সাইটটির নাম হিটম্যান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আপনি স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করতে হলে আপনাকে একটি বিশেষ প্রক্রিয়া জানতে হবে। আমরা সেই বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে সাইটে ঢুকে পড়লাম। এখানে আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান সহ বিভিন্ন দেশের মানুষ খুনের অর্ডারের নমুনা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মানুষ খুনের দরদাম। আমেরিকা ও কানাডায় মানুষ খুনের দাম উঠেছে $10,000, আর ইউরোপের যে কোনো দেশে মানুষ খুনের দাম উঠেছে $12,000। তো যারা এসব করে থাকেন সেই হ্যাকারদেরকে অনেকে মনে করেন সাইবার সন্ত্রাসী, কিন্তু অনেক হ্যাকার আছেন যারা এসব অন্যায় কাজ থেকে নিজেদের দূরে রাখেন। আবার অনেকে এই হ্যাকিংকে বানিয়েছেন তাদের অবৈধ অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে। বাংলাদেশে হ্যাকারদের আলাদা আলাদা গ্রুপ আছে, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। ফুটবলার, ক্রিকেটারের মতো হ্যাকারদেরও র্যাঙ্কিং করা হয়। যোগ্যতার মাপকাঠিতে শীর্ষে উঠে আসে হ্যাকাররাও। র্যাঙ্কিং এর জন্য আছে আলাদা সাইট। এর একটি নাম zonh.com।
এখানে বিশ্বের সব হ্যাকাররা তাদের হ্যাক করা সাইটের লিংক কপি করে রাখে, আর সেখান থেকেই যোগ্যতা যাচাই বাছাই করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইসব নির্বাচন করা হয়। এবার বিখ্যাত 3 জন হ্যাকারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। জুলিয়ান পল অ্যাসাঞ্জ, অস্ট্রেলীয় সাংবাদিক, প্রকাশক, কম্পিউটার প্রোগ্রামার। ছোটবেলা থেকেই খুব মেধাবী। 16 বছর বয়সেই মেন্ডেক্স নামে হ্যাকিং করত। তখন তিনি নিজেকে আদর্শবান এবং নীতিবান হ্যাকার বলে দাবি করেন। বহুল আলোচিত উইকিলিক্সের এই প্রতিষ্ঠাতা 2010 সালে আমেরিকার গোপন নথি প্রকাশ করে পুরো বিশ্বে তাক লাগিয়ে দেন। কম্পিউটার বিজ্ঞানী ও সফটওয়্যার ডেভেলপার মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা। আমেরিকার আলোচিত এই ব্যক্তিও মূলত একজন হ্যাকার, তবে তিনি মেধাকে কাজে লাগিয়েছেন ভালো কাজে। মাত্র 26 বছর বয়সে তিনি টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কেভিন মিটনিক মাত্র 12 বছর বয়সে হ্যাকিং জগতে প্রবেশ করেন। বিনা পয়সায় লস অ্যাঞ্জেলসের বাসে যাতায়াতের জন্য তিনি পাঞ্চ কার্ড হ্যাক করেন। 16 বছর বয়সে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্ক হ্যাক করে অনেক গোপন তথ্য দেখেন তিনি। এরপর মটোরোলা, নোকিয়া, ফুজিৎসুর মতো বড় বড় প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করেন। এজন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতারও করে। এরপর 5 বছর জেলও খাটেন তিনি। মজার ব্যাপার হলো, হ্যাকিং বিদ্যার জন্য তাকে গ্লেন ক্লেজ উপাধি দেওয়া হয়। এবার আমাদের দেশের একটি হ্যাকার গ্রুপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। নাম বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। আজ তাদের 2য় বর্ষপূর্তি। আমরাও যোগ দিলাম তাদের সাথে। বর্ষপূর্তির কেক কাটা হবে, কিন্তু তার আগে তাদের সঙ্গে পরিচিত হওয়া দরকার। আমার নাম বাংলার ভূত। আমি মেনলি পিসি হ্যাকিংটা দেখি আর ডিফেন্স। আমি লিউজেসার অ্যাডমিনিস্ট্রেটর অফ বাংলাদেশ ব্ল্যাক হ্যাট। আমি অরিয়ন সান্টার, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের অ্যাডমিনিস্ট্রেটর এবং কো-ফাউন্ডার। আমি ইলুমিনেট ডেমন। আমার নাম হচ্ছে ব্যাকবোন। হ্যাকিং র্যাঙ্কিংয়ে প্রথম 10 জনের তালিকায় ছিলেন এই হ্যাকার। হ্যাকিংয়ে মেইনলি এসেছি আমার শখ থেকে। জোন হ্যাকে আমার পার্সোনাল র্যাঙ্কিং ছিল 9। এবার শুনুন তারা কি কি কাজ করে। যখন দেখা যায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটি বৈষম্য আমরা দেখতে পাই, যে কোনো একটি দেশ আমাদের বিরুদ্ধে কোনো কিছু অন্যায় করছে, তো সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করার জন্য মূলত এগিয়ে আসি। তো আমাদের প্রতিবাদের ভাষাটা হয় টেকনোলজি দিয়ে। অধিকাংশ সময় এটা দাবি করে যে হ্যাকিংটা একটা ক্রাইম, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের হ্যাকাররাই ইথিক্যাল ওয়েতে হ্যাকিং করে, তারা কারো ক্ষতি করার জন্য হ্যাকিং করে না। হ্যাকিং এর সাথে জড়িত হওয়ার পর দেখলাম যে তখন আর কি বাংলাদেশ ইন্ডিয়াতে সাইবার অ্যাটাক চলতেছিল। তো তখন চিন্তা করলাম যে না, বাংলাদেশের দেশের জন্য কিছু করার এর এক সময়। সারা বিশ্বের হ্যাকারদের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো। আর সাধারণত সাইবার ওয়ারটা হওয়ার পর থেকে তারা আমাদেরকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখা শুরু করছে। হ্যাকিংটা আসলে আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, খারাপভাবে ইউজ করতে পারেন। টেকনোলজি আসলে আপনি যেভাবে ইউজ করেন এটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাকাররা কি রাষ্ট্রের কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি দিতে পারে? হ্যাঁ, অবশ্যই। কারণ আর এই ব্যাপারটা হ্যাকাররাই সবচেয়ে ভালো দিতে পারে, কারণ সিকিউরিটি বাগ সম্পর্কে সব থেকে ভালো হ্যাকাররাই জানে, কারণ তারা এগুলো নিয়ে কাজ করে। আমরা অপরাধী না, বাট আমরা বাংলাদেশের সম্পদ। যদি আমাদেরকে ঠিকমতো ব্যবহার করতে পারে, তাহলে বাংলাদেশে অবশ্যই সামনে একটা কিছু করতে পারবে। হ্যাকারদের সাথে পরিচিত হয়ে নিলাম আমরা। যে যত মেধাবী সে তত ভালো হ্যাকার, এটা আমরা বুঝতে পারলাম। বাংলাদেশি হ্যাকারদের মেধার পরিচয় জানতে হলে তাদের কাজের দিকে নজর দিতে হবে। আমাদের অনুসন্ধানী চোখ নজর রেখেছে তাদের দিকে। আমরা যা দেখলাম আপনাদের সঙ্গে তা শেয়ার করতে চাই, কিন্তু তা বিরতির পর। সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে, হ্যাকিং এর শিকার হয়েছে অনলাইন পত্রিকাও। এমন দৃশ্য কখনো কখনো আমরা দেখে থাকতে পারি, কিন্তু পুরো কাজটির সঙ্গে সকলে আমরা পরিচিত নই। হ্যাকারদের সঙ্গে থেকে সেই কাজটি দেখেছি আমরা, এবার আপনাদের সামনে তা শেয়ার করতে চাই। 22 জানুয়ারি 2014 বেলা 3টা, রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকা। হ্যাকারের টার্গেট একটি অনলাইন পত্রিকা, নাম newsmailbd.com, আর এই অফিসের সামনের সড়কে হ্যাকারের অবস্থান। হ্যাকাররা এই অনলাইনের সার্ভারে আঘাত হানবে, যে আঘাতে সার্ভার বসে যাবে এবং কেউ এই পত্রিকার অনলাইনে দেখতে পারবে না। হ্যাকিং এর ভাষায় যাকে বলে ডস। এবার দেখব কিভাবে হ্যাকাররা অনলাইন পত্রিকাটিতে আঘাত হানছে। হ্যাকারদের তৈরি এই সফটওয়্যারের একটি ঘরে পত্রিকার ওয়েব ঠিকানা লেখা হলো
পরের ঘরে এই সার্ভারের একটি আইপি নম্বর ব্যবহার করা হলো, যাতে পত্রিকার কর্তৃপক্ষ বুঝে বিদেশি কোনো হ্যাকারের কাজ এটি। সফটওয়্যারের এই ঘরটির নাম থ্রেড। এখানে 1000 সংখ্যা বসানো হলো। এই সফটওয়্যার দিয়ে প্রতি সেকেন্ডে পত্রিকার ওয়েবসাইটে 1000 বার প্রবেশ করা যাবে। এবার শুরু হলো পত্রিকার ওয়েবসাইট অকার্যকর করার কাজ। দেখুন কত দ্রুত পত্রিকাটির ওয়েবসাইটে আঘাত করছে এই সফটওয়্যার। এখন কেউ আর এই অনলাইনে শত চেষ্টা করেও প্রবেশ করতে পারবে না। ওকে, এবার হ্যাকারদের ফাঁদে পড়েছে newsmailbd.com নামে একটি অনলাইন পত্রিকা। এখন আমরা গিয়ে দেখব আসলেও কি ফাঁদে পড়েছে সেই অনলাইন পত্রিকা। চলুন যাই। এটা কি নিউজ মেইল? পত্রিকার কার্যালয়ে একজনকে পাওয়া গেল। শুনবো পত্রিকার অনলাইনে কোনো সমস্যা হয়েছে কিনা। ওপেন হচ্ছে না? এখন ওপেন হচ্ছে না। কেন? কি হচ্ছে তা তো আমি বলতে পারতেছি না। এটা আমাদের আইটি দাদার সাথে কথা বলছিলাম, উনি আমাকে বললো যে দেখতেছি কি সমস্যা। এখন কোনো নিউজ তো কেউ বাংলাদেশে কেউ দেখতে পাচ্ছে না, এখন কেউই নিউজ দেখতে পারতেছে না। রাজধানীর ফার্মগেট এলাকা। একজন হ্যাকার কার্সান সাইবার ক্যাফের ভেতর প্রবেশ করলো। তার উদ্দেশ্য ভিন্ন। সাধারণ মানুষের মতো এই হ্যাকার একটি কম্পিউটারে বসলো 30 মিনিটের জন্য। কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করে চলে আসলো সে। বাইরে এসে নিজের ল্যাপটপে বসলো হ্যাকার। ভেতরের কম্পিউটারে যা হবে সব কিছু দেখতে পারবে সে ল্যাপটপে। অর্থাৎ নিজের ল্যাপটপ দিয়ে সাইবার ক্যাফের কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিল সে। এবার অপেক্ষা, আমরা দেখব কে বসে সেই কম্পিউটারে। ল্যাপটপে একটি সংকেত আসলো, অর্থাৎ কেউ একজন সেখানে বসেছে। এবার সেই কম্পিউটার থেকে ইমেইল আসা শুরু হলো। মেইল খোলার সাথে সাথে ভেসে উঠল কার্সান সাইবার ক্যাফের নাম। এখান থেকেই বোঝা যাচ্ছে কম্পিউটারে বসা ব্যক্তিটি বিডি জবসে ঢুকলো, অর্থাৎ চাকরির সন্ধান করছে সে। ব্যক্তিটির নাম জানতে হবে, কিন্তু যতক্ষণ না সে তার মেইল অথবা ফেসবুক আইডি খুলবে ততক্ষণ আমরা তার নাম জানতে পারবো না। ব্যক্তিটি মেইল খুলেছে। মেইলের উপরে ডান পাশে ভেসে উঠল ওবায়দুর। হ্যাকারদের নিয়ন্ত্রিত পিসিতে উবাইদুর রহমান নামে একজন আছেন। এখন আমরা দেখব কে সেই উবাইদুর রহমান। আমরা এখন যাচ্ছি ওই সাইবার ক্যাফেতে। এবার সত্যতা যাচাইয়ে কার্সান ক্যাফের ভেতর আমাদের ক্যামেরা খুঁজে বের করলাম সেই কম্পিউটার। এবার দেখা যাক ব্যক্তিটির নাম কি। অমিত। আচ্ছা, ওবায়দুর রহমান। অমিত। ধানমন্ডির শঙ্কর এলাকা। এবার শঙ্কর প্লাজার মাজেদা সাইবার ক্যাফে টার্গেট করলো হ্যাকার। একই পদ্ধতিতে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিল হ্যাকার। এবার যে ব্যক্তি এই হ্যাকারের কবলে পড়েছে তার নাম জাকারিয়া। আবারও সত্যতা যাচাইয়ে আমাদের অবস্থান সেই ক্যাফের ভেতর। হ্যাঁ, একটু কথা বলতে পারি? আচ্ছা, আপনার নামটা? জাকারিয়া মাসুদ। জাকারিয়া মাসুদ। পত্রিকার অনলাইন আর সাইবার ক্যাফের নিয়ন্ত্রণ শেষে এবার দেখাতে চাই আমাদের সরকারি ওয়েবসাইটগুলোর কি দুর্দশা। বাংলাদেশের অধিকাংশ সরকারি বেসরকারি ওয়েবসাইটের অবস্থা খুবই করুণ। এর মধ্যে সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের দুর্বলতা